সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ, চাকরি বিক্রি, এখানেও একই কথা। ওরা চুরি করে যাবে, আমরা তার বিরুদ্ধে মিটিং মিছিল করব, তাও মামলা করব, আদালত রায় দেবে, লোকের চাকরি বাতিল হবে, আর একবার চাকরির নিয়োগের বিজ্ঞাপন বেরোবে, আর একবার নিয়োগ হবে, আবার চুরি করবে, আবার মামলা হবে, আবার নিয়োগ বাতিল হবে। এই চোর পুলিশ খেলা চলছে পশ্চিমবাংলায় 15 বছর ধরে। বিজেপি চাইলে সব করা চোরকে জেলের ভাত খাওয়াতে পারতো, পারেনি। ওরা চায়নি, ওরা করেনি। কিন্তু এই চলবে বলুন তো বাংলায়? ওরা চুরি করে যাবে আর আমরা মিটিং মিছিল আর মামলা করে যাব। জীবনে স্কুলগুলোতে ঠিকঠাক শিক্ষক নিয়োগ হবে না। প্রশ্ন তো খালি যারা চাকরি করছে তাদের প্রশ্ন না, আমাদের ঘরের যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করতে যাচ্ছে স্কুলে, কাদের কাছে পড়াশোনা করছে বলুন তো ছেলে মেয়েগুলো? যোগ্যতায় চাকরি পাওয়া শিক্ষকের বদলে ঘুষ দিয়ে চাকরি কেনা শিক্ষকদের কাছে আমাদের ঘরের ছোট ছোট ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে। আর যার বাপ মার একটু সামর্থ্য রয়েছে, খাই না খাই ছেলেকে মেয়েকে এখন গ্রামে গ্রামে গজিয়ে উঠছে প্রাইভেট স্কুল, মডেল স্কুল, মিশনারি স্কুল, মিশন স্কুল, সেখানে ভর্তি করতে হচ্ছে। আজকে পশ্চিমবাংলার আজ থেকে 10 বছর আগে, 12 বছর আগে বাংলার সরকারি স্কুলগুলোর ছেলেমেয়েরা মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করত। সরকারি স্কুলের ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, মহাকাশ বিজ্ঞানী থেকে শুরু করে মাথা উঁচু করে জীবন কাটাতো। আজকে বাপ মা যদি 2টো পয়সা থাকে খরচা করার মতো, 2টো টাকা থাকে বাড়তি খরচা করার মতো, ছেলে মেয়েকে সরকারি স্কুল থেকে ছাড়িয়ে মিশন স্কুল, মডেল স্কুলে ভর্তি করতে হচ্ছে। কেন? সরকারি স্কুলগুলোর এই অবস্থা। শিক্ষক নেই, মিড ডে মিল নেই, ঠিকঠাক পরিকাঠামো নেই, আর পড়াশোনা শেষ করলে চাকরি তো এমনিও নেই। তাই আমরা বলছি বামপন্থীরা, একমাত্র আমরা পারি পশ্চিমবাংলায় চুরি দুর্নীতি বন্ধ করে সমস্ত, খালি স্কুল বলে নয়, যতগুলো সরকারি দপ্তর রয়েছে, পুলিশ থেকে শুরু করে, দমকল থেকে শুরু করে, ফুড ডিপার্টমেন্টের এসআই থেকে শুরু করে, পঞ্চায়েত, পুরসভা, যত শূন্য পদ রয়েছে, সমস্ত শূন্য পদে লোক নিয়োগ করা। একটা পয়সা ঘুষ না দিয়ে আপনাদের ছেলে মেয়েরা চাকরি পাবে, আমাদের ভাই বোনেরা চাকরি পাবে। একটা পয়সা ঘুষ না দিয়ে পশ্চিমবাংলার ছেলে মেয়েরা মর্যাদার সঙ্গে কাজ করবে। এবং তার সঙ্গে আমরা বলছি প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতাল, এখানে এরকম আপনারা অনেকে আছেন যারা ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে পড়াতে বাধ্য হচ্ছেন, পড়াচ্ছেন। অনেকে আছেন যাদের শরীর খারাপ হলে সরকারি হাসপাতালে চিকিৎসা পাবেন না ঠিক করে, জানেন, প্রাইভেট হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। বাংলার প্রাইভেট স্কুলগুলো, প্রাইভেট হাসপাতালগুলো খরচার কোনো বাপমা নেই এখন। একটা মানুষ একজন সারা জীবন চাকরি বাকরি করে, চাষবাস করে, ব্যবসাপত্র করে যা টাকা জমাবেন, যদি 60-65 বছর বয়সে গিয়ে তাকে কদিনের জন্য প্রাইভেট হাসপাতালে ভর্তি হতে হয়, সারা জীবনের টাকা খরচা করে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরতে হবে। বলগাহীন ভাবে ইচ্ছে মতো টাকা নেবে প্রাইভেট স্কুল, প্রাইভেট হাসপাতাল। এই দিনও পশ্চিমবাংলায় শেষ করতে হবে। আমরা বলছি, আমরা বামপন্থীরা পশ্চিমবাংলার বিধানসভায় এই আইন পাশ করাতে চাই যাতে প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতালের খরচাও সরকার থেকে বেঁধে দেওয়া হয়, নিয়ন্ত্রণ করা হয়। ইচ্ছে মতো আর কোনো প্রাইভেট মালিক, প্রাইভেট স্কুলের মালিক ইচ্ছে মতো স্কুলের মাইনে বাড়াতে পারবে না। সরকারের অ্যাপ্রুভাল ছাড়া প্রাইভেট স্কুলের মালিক ইচ্ছে মতো, আমি কখনো কথা বলবো না আমরা যে সরকারি স্কুলে যেরকম আপনার বাড়ির ছেলেমেয়েরা বিনা পয়সায় পড়াশোনা করে, প্রাইভেটেও বিনা পয়সায় পড়াশোনা করবে, তা হবে না। মাইনে দিয়ে পড়তে হবে। মালিক ব্যবসা করছে, সেও 2 টাকা মুনাফা করবে, লাভ করবে। কিন্তু একটা বাচ্চাকে স্কুলে পড়ানোর জন্য মাস গেলে 5,000 টাকা, 6,000 টাকা করে এখন মাইনে হয়ে যাচ্ছে একটা প্রাইভেট স্কুলে, সেই দিন বন্ধ করতে হবে। একটা প্রাইভেট হাসপাতালে আপনি ভর্তি হলেন মানে টেস্ট করার নাম করে, এই করার নাম করে, সেই করার নাম করে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 7 লাখ টাকা বিল করবে 3 দিন, 4 দিন, 5 দিন হাসপাতালে ভর্তি থাকলে। ওই অবস্থা শেষ করতে হবে পশ্চিমবাংলায়। অবশ্যই প্রাইভেট মালিক ব্যবসা করবে, প্রাইভেট স্কুলের মালিক, প্রাইভেট হাসপাতালের মালিক ব্যবসা করবে, কিন্তু সেই ব্যবসা এমন ভাবে করা যাবে না যে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ ওখানে চিকিৎসা করাতে গিয়ে, কি ছেলে মেয়েকে পড়াশোনা করাতে গিয়ে পথে বসে। এই আইন আমরা বাংলার বিধানসভায় আনতে চাই, যেখানে এই খরচাকে সরকার থেকে নিয়ন্ত্রণ করা হবে। আর আপনারা জানেন, এই কাজ একমাত্র আমরা বামপন্থীরা করতে পারি। জীবনে কখনো তৃণমূল, বিজেপির মতো দল এই কাজ করবেও না, করতে পারবেও না। কারণ এই সমস্ত প্রাইভেট মালিকদের টাকায় ওদের দল চলে। এদের কাছ থেকে ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে, আরো বিভিন্নভাবে টাকা নিয়ে, এদের টাকায়, এদের দয়ায় ওদের নেতাগুলোর ঘর সংসার চলে। আমরা কমিউনিস্ট পার্টি করি, এইসব প্রাইভেট মালিককে আমরা 2 পয়সার পুষি না। আমরা এদের খাইও না, এদের পড়িও না, এদের 2 পয়সা পুষি না। আমরা পারবো ওদের এই একতরফা মুনাফাখোরির বিরুদ্ধে বাংলার জনগণের জন্য এই ব্যবস্থা চালু করতে, এই আইন চালু করতে। এবং তার পাশাপাশি আপনাদের বলছি, 77 সালে বামফ্রন্ট সরকার আসার আগে আমাদের ইস্তেহারে ছিল, বামপন্থীদের ইস্তেহারে ছিল, আমার গুরুজনেরা আমার থেকে ভালো জানেন,
যে সরকারে আসলে আমরা 8 ক্লাস পর্যন্ত, ক্লাস 8 পর্যন্ত সরকারি স্কুলে পড়াশোনা ফ্রি করব। 77-এ বামফ্রন্ট সরকার এলো। আমরা ইস্তেহারে বলেছিলাম, সেই সময় জ্যোতিবাবু বলেছিলেন, প্রমোদ দাশগুপ্তরা বলেছিলেন আমাদের ইস্তেহারে যে 8 ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা ফ্রি করা হবে। সরকারে আসার পরে সে বছরই ক্লাস 8 কয়েকদিনের মধ্যে 10 ক্লাস পর্যন্ত, তার কয়েকদিনের মধ্যে 12 ক্লাস পর্যন্ত পশ্চিমবাংলার সরকারি স্কুলে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি করা হয়। ভারতে যা কোনোদিন কেউ কল্পনা করতে পারেনি, প্রথম করে বাংলায় বামফ্রন্ট সরকার। আর এইবার আমরা বলছি, এর আগে বামফ্রন্ট সরকার 12 ক্লাস পর্যন্ত বাংলার সরকারি স্কুলে পড়াশোনা ফ্রি করে গেছিল। এইবার আমরা সুযোগ পেলে আমাদের পরের লক্ষ্য হচ্ছে মাস্টার ডিগ্রি পর্যন্ত পশ্চিমবাংলার সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পূর্ণ বিনা পয়সায় করা। আমাদের বাংলার ছেলে মেয়েদের পা থাক মাটিতে, তাদের মাথা আকাশকে স্পর্শ করুক, তাদের পাশে থাকবে রাজ্যের সরকার। 12 ক্লাস পর্যন্ত বাংলার ছেলে মেয়েরা বিনা পয়সায় পড়াশোনা করবে সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে। দেখুন, এই পূর্বস্থলী কেন্দ্র বহু লড়াইয়ের সাক্ষী। 2011-এ আমরা এখানে হেরেছি, আবার এখানকার মানুষই মনে করেছেন আমাদেরকে জেতাবেন। 2016 হেরে যাওয়া পূর্বস্থলীকে আমরা পুনরুদ্ধার করেছি। 21 সালে আমরা আবার জিততে পারিনি। কিন্তু আপনাদের কাছে বলছি, আজ থেকে 2 মাস পরে, 2.5 মাস পরে ভোট। পৃথিবী উল্টে যাক, পৃথিবী উল্টে যাক, কিন্তু এই পূর্বস্থলী বিধানসভা কেন্দ্র আমাদেরকে জিততেই হবে, বামপন্থীদেরকে জিততেই হবে এই পূর্বস্থলী। এবং তার জন্য আমি খোলা মনে আপনাদের সবার কাছে বলছি, যারা আমার কথা এখানে শুনছেন, আমাদের যারা কর্মীরা রয়েছেন, যারা দূর থেকে শুনছেন, খোলা মনে বলছি, কেউ মনে করবেন না কিছু, আমি জানি এই জেতার কোনো শর্টকাট নেই। এখনো আমাদের মধ্যে কেউ কেউ যদি এরকম থেকে থাকেন, যিনি ভাবছেন যে হ্যাঁ ঠিক আছে, রাজ্যে তো হাওয়া ঘুরছে, আমাদের মিটিং মিছিলে লোক বাড়ছে, বিজেপির তো এমনি এসআইআর করে অবস্থা খারাপ হয়ে গেছে, এ প্রথম পার্টি যারা নিজেরা নিজের ভোটারের নাম কেটে দেয় লিস্ট থেকে। বিজেপির অবস্থা খারাপ হয়ে গেছে এসআইআর করে, তৃণমূল গালাগাল খাচ্ছে, বামপন্থীদের মিটিং মিছিলে ভিড় বাড়ছে, এখানে বড় সমাবেশ হচ্ছে, ওখানে বড় সমাবেশ হচ্ছে, এখানে নিয়ম ভঙ্গ হচ্ছে, এই হচ্ছে। হাওয়া তো ঘুরবে, কদিন পরে তো বামপন্থীরা আবার জিতবে। যখন রাজ্যে একটু হাওয়াটা ঘুরবে, অন্যান্য জায়গায় আমি জিতবো, আমাদের পার্টি জিতবে, তখন পুলিশ আমাদের একটু ভয় পাবে, গুন্ডার একটুখানি গুটিয়ে যাবে, তখন আমি আবার নেবে আমার বুথ এলাকায় আবার ভালো করে পার্টি করব। ওইসব মাথায় নিয়ে যিনি বসে থাকবেন, তার জন্য আজকের দিনের পার্টি নয়। খোলা মনে আপনাদের বলছি, বিধানসভা জিতবো কিনা, লোকসভা জিতবো কিনা পরের কথা, প্রথম কথা, প্রধান কথা, আমার নিজের বুথে আমি জিতবো কিনা, বিধানসভায় জিতবো কিনা তা বড় বড় চিন্তা সারুন। আজকে থেকে প্রতিজ্ঞা করুন, নিজের নিজের বুথে ফিরে গিয়ে নিজের নিজের বুথে পার্টিকে জেতাবেন, সিপিআইএমকে জেতাবেন, বামফ্রন্টকে জেতাবেন, বামজোটকে জেতাবেন। যদি নিজের বুথে জিততে পারি, তাহলে নিজের বিধানসভা জিতবো, তাহলে বাংলা জিতবো। বুথ যার বাংলা তার, কোনো শর্টকাট নেই, নিজের বুথে জিততে হবে। তার জন্য আপনাদেরকে বলছি, ওরা যে ভাষা বোঝে, ওদের সঙ্গে সেই ভাষায় কথা বলে, ওদেরকে সেই ভাষায় উত্তর দিয়ে আমাদেরকে পূর্বস্থলে জিততে হবে। তার জন্য কখনো বলবো না কোনো অসুবিধা হবে না, ওদের হাতে পুলিশ আছে, সব আছে, মামলা মোকদ্দমা করবে, 2-4টে লোকের নামে পুলিশ কেস খাওয়াবে, 2-4 জনকে জেলে ভরবে, এই করবে সেই করবে 2-4 দিনের জন্য। আপনাদেরকে বলছি, ওইসব নিয়ে ঘাবড়াবেন না, ভয় পাবেন না। তৃণমূল যে ভাষা বোঝে, ওদেরকে সেই ভাষায় উত্তর দিয়ে পূর্বস্থলী আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। তার জন্য কেস কামারি, মামলা মোকদ্দমা যা হবে, আপনাদের বলছি, বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের নয়, বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের, দায়িত্ব পার্টির দায়িত্ব। প্রতিটা মামলা মোকদ্দমা, কেস কামারির দায়িত্ব পার্টি নেবে। আমাদের একজন কমরেডকে মিথ্যে মামলায় আটকে রাখার ওদের ক্ষমতা হবে না। আমাদের প্রত্যেকজন কমরেডকে বার করে আনার দায়িত্ব আমাদের। এখানে কমরেড প্রদীপ শাহ বসে আছেন, আপনাদের মনে আছে ওনাকে জেলে ঢোকানো হয়েছিল। এখানে বলেছিল এখানকার বিধায়ক উজ্জ্বল বাবু, সে সময় বলেছিলেন, হ্যাঁ এই তপন বাবু এখানকার, আচ্ছা হ্যাঁ পূর্বস্থলী তপন বাবু, সে সময় বলেছিলেন কি কালো চুলে ঢুকবে, সাদা চুলে পাকা চুলে বেরোবে। তো কালো চুলে ঢুকে আমাদের নেতারা কালো চুলেই বেরিয়ে এসছেন। কালো চুলে ঢুকে পাকা চুলে বেরোতে, সত্যি কথা বলতে পশ্চিমবাংলার 2-4 জনকে দেখেছি। অনুব্রতকে দেখেছিলাম, ঢুকলো যখন চুল কুচকুচে কালো, বেরোলো যখন সাদা চুল। সুদীপ ব্যানার্জিকে দেখেছিলাম, ঢুকলে যখন চুল কালো, বেরোচ্ছে সাদা, এখন দেখি আবার কালো হয়ে গেছে। ওই তৃণমূলের কয়েকটাকে দেখে, পার্থ চ্যাটার্জি, ঢুকলো যখন কালো চুল, বেরোলো যখন সাদা চুল। তৃণমূলের লোকগুলোকে দেখেছি। না, আমরা বলছি বিজেপির কোলে বসে পুলিশের ভরসা এসব হুমকি অনেক দেওয়া যায়। বিজেপিকে আপনারা 10 বছর সময় দিলেন পশ্চিমবাংলায়, একটা বার আমাদেরকে সুযোগ দিন। আমাদেরও অনেক হিসেব বাকি আছে ওদের সঙ্গে। আমাদের অনেক কমরেডের রক্ত, অনেক কমরেডের লাশ আমাদের দেখতে হয়েছে, আমাদের অনেক কমরেডকে হারাতে হয়েছে, আমাদের অনেক পার্টি অফিস ভেঙেছে, মিথ্যে মামলায় অনেককে জেল খাটিয়েছে, অনেক কিছু করেছে, অনেককে জমি থেকে উচ্ছেদ করেছে, জমি দখল করেছে।
ঘর ছাড়া থাকতে বাধ্য করেছে দিনের পর দিন, অনেক হিসেব বাকি আছে। বিজেপিকে 10টা বছর দিয়েছেন, আমাদেরকে একটাবার সুযোগ দিন। যদি একবার বামপন্থীরা সুযোগ পেয়েছি, ওই পিসিআর ভাইপোকে আমরা জেলে ঢোকাবো। আর ওই তপন চ্যাটার্জিকে বলছি, আপনার ওই পুলিশের ভরসায় কালো চুলে ঢুকে পাকা চুলে বেরোনো তো পরের কথা, তখন দেখবেন তৃণমূলের এই চোরগুলো কোমরে দড়ি পরে পায়ে হেঁটে জেলে ঢুকছে, সারা জীবন জেলে কাটিয়ে 4টে লোকের কাঁধে করে জেল থেকে বেরোবে। সেই পশ্চিমবাংলা আমরা তৈরি করব যদি বামপন্থীরা আমরা সুযোগ পেয়েছি তৃণমূলের এই চোরগুলোর বিচার করার। আপনারা আমাদেরকে সেই সুযোগ দেবেন, আপনাদের কাছে এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।